আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 64 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরার পাশাপাশি মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর সহ IP54 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্স সার্টিফিকেট দিয়ে ভিভো নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে Vivo V27e এই মোবাইলটি। এছাড়াও বাংলাদেশ মার্কেটে এই মোবাইলের পাশাপাশি Vivo V27 মোবাইলটি ডায়মেনসিটি 7200 প্রসেসর দিয়ে 12GB র্যাম ও 256GB স্টোরেজের পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট সম্বলিত 10 বিটের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে সহ 50 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা দিয়ে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে এবং Vivo V27 মোবাইলটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি 54,999 টাকা অর্থাৎ 55,000 টাকায় দুটো কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা মূলত মিড বাজেট সেগমেন্টে Vivo V27e অর্থাৎ অন্যতম স্টাইলিশ এই ফোনটি আমরা বেশ কিছুদিন ইউজ করার পর এটার পারফরমেন্স আমাদের কাছে কেমন লেগেছে তা সব কিছুই আজকের ভিডিওতে ইন ডিটেলসে শেয়ার করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 66 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Vivo V27e মোবাইলটি। বেশ স্টাইলিশ এবং ট্রেন্ডি ফ্ল্যাগশিপ ডিজাইনে আসা মোবাইলটির রিয়ার প্যানেল রয়েছে এজি গ্লাসের প্রোটেকশন, সেই সাথে রিয়ার প্যানেলে আরও রয়েছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। ফ্ল্যাশ লাইট হিসেবে রয়েছে AI অরা লাইট, যেটা অনেকটা দেখতে রিং এর মতো, এবং এই রিং লাইট অর্থাৎ এই AI অরা লাইটের মাধ্যমে যখন আপনি ডার্ক কোনো এরিয়াতে ছবি তুলবেন তখন এই লাইটটা নিজে থেকে ডিসিশন নিয়ে কতটুক আলো প্রয়োজন ঠিক ততটুক আলো অ্যাজ এ ফ্ল্যাশ লাইট হিসাবে প্রোভাইড করবে। এটা নিয়ে অবশ্যই আমরা ভিডিওর মধ্যে ইন ডিটেলস আলোচনা করব। এছাড়া মোবাইলটিতে যেহেতু IP54 এর সার্টিফিকেশন রয়েছে অর্থাৎ টুকটাক ধুলাবালি এবং ছিটাফোটা পানির থেকেও এই মোবাইলটি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তবে অবশ্যই আবার আপনারা মোবাইলটি ডুবিয়ে দেখার ট্রাই করবেন না। এছাড়াও 6.62 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.8 মিলিমিটার এবং ওয়েট হলো 185 গ্রাম। বেশ স্লিম এবং হালকা হওয়ার কারণে এবং তার পাশাপাশি ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে বেশ কমফোর্টেবল ভাবে আমরা সিঙ্গেল হ্যান্ডে এই মোবাইলটি ইউজ করতে পেরেছি। এবং আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো ল্যাভেন্ডার পার্পল। এই মোবাইলটির কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো গ্লোরি ব্ল্যাক। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন, মোবাইলের লেফট সাইডে কিছুই নেই। মোবাইলের উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হাইব্রিড সিম কার্ডের ট্রে, অর্থাৎ একটি ডেডিকেটেড সিম ইউজ করা যাবে, আরেকটি স্লটে হয় সিম অথবা মেমোরি কার্ড ইউজ করতে হবে। এই মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে একদম ঠিকঠাক পজিশনে রয়েছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল, সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 32টি সেন্সর রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের বেস বলেন, সাউন্ডের লাউডনেস বলেন, আমার কাছে ঠিকঠাক এবং ব্যালেন্সড মনে হয়েছে। তার পাশাপাশি আমরা 100% ভলিউম দিয়ে মোবাইলের স্পিকার থেকে কোনো প্রকার ডিস্টরশনে দেখা পাইনি। এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল অ্যান্ড্রয়েড 13 ভার্সন, ইউআই হিসাবে মোবাইলটিতে রয়েছিল FunTouchOS 13 এবং তার পাশাপাশি এই মোবাইলটিতে আপ টু 8GB ভার্চুয়াল লাইভ ইউজ করার সুবিধাও রয়েছে। মোবাইলটিতে মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে আমরা বেশ ভালোভাবেই ইউজ করতে পেরেছি। র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো ছিল, দ্যাটস আমরা ব্যাকগ্রাউন্ড অনেকগুলো অ্যাপও একসাথে রান করে সফট করে কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। এই মোবাইলে রয়েছিল 6.62 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং তার পাশাপাশি আরও রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং এই মোবাইলটার রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 398 ppi। এই মোবাইলটি আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবলভাবে ইউজ করেছি, কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করিনি। তার পাশাপাশি ছবি তোলার সময় আমরা কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটির চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে আমার কাছে প্রাইস বিবেচনায় চিন এবং ভেজেল দুটোই ঠিকঠাকই লেগেছে। সে সাথে মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন বাকি দুটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচার করে ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল এবং ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক কাজ করছিল। ছবি তোলার পর আমার কাছে বেশ ভাইব্রেন্ট লেগেছে। কালার ডিটেলসের কথা বলতে গেলে এক্সট্রা কালার বুস্ট পাওয়া যাচ্ছিল, তবে সামটাইমস শার্পনেসের একটু ঘাটতি লক্ষ্য করেছি। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনে বেশ ভালোভাবেই কাজ করে এই মোবাইলটিতে। এছাড়াও অরা লাইট অন করে পোর্ট্রেট মোডে ছবি তুললে নর্মাল অন্যান্য ফোনের ফ্ল্যাশ লাইটের থেকে বেটার পারফরমেন্স পাওয়া যাচ্ছিল এই ফোনে। কারণ আমি এটা একটু আগে বলেছি যে এই ফোনে যে রিং লাইট অর্থাৎ অরা লাইটটা রয়েছে সেটা হলো আপনি কতটুক ডার্ক এরিয়ার মধ্যে রয়েছেন বা কতটুক ডার্ক ছবি আপনি তুলতেছেন ঠিক সেই অনুযায়ী এই ফোনটা ফ্ল্যাশ লাইট অর্থাৎ অরা লাইট থেকে একটা লাইট প্রোভাইড করবে। দ্যাটস ওয়াই মোটামুটি একটা অ্যাকুরেট আলো পাওয়া যায়। ওভারঅল ছবির পারফরমেন্সও অন্যান্য
যেসব ফ্ল্যাশ লাইট রয়েছে ফোনে তার থেকে এই ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি তুললে বেশ ভালো পারফরমেন্সই পাওয়া যায়। এছাড়া মোবাইলটিতে হাইস্ট 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার সুবিধা রয়েছে, তবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন অর্থাৎ ওএস অন করতে হলে 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে হবে এবং আমরা ভিডিও শুট করে বেশ কমফোর্টেবলভাবেই কোনো ধরনের কোনো শেকি ছাড়া আমরা ভিডিও শুট করতে পেরেছি, যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমরা ওএস অন করে এবং ওএস অন না করে দুইভাবে ভিডিও শুট করে দেখেছি। আমাদের কাছে মনে হয়েছে যে ওএস অন করে 1080p 30 ফ্রেমে ভিডিও শুট করলে বেশি ভালো লাগবে। আপনাদের কাছে আমি মনে করি ভালো লাগবে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন। এছাড়াও মোবাইলটিতে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি রয়েছে টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.5 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার কথা বলতে গেলে বেশ প্রিমিয়াম লেভেলের পারফরমেন্স পেয়েছি। ছবির ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল এবং বেশ ভাইব্রেন্টও লেগেছে। ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক কাজ করছিল এবং পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনটা নাইসলি করতে পারছিল। তবে সামটাইমস প্রপার আলো না পেলে ছবিগুলো ফ্যাকাশে উঠছিল, কিন্তু ওভারঅল ছবি তোলার পর এক্সট্রা একটা কালার বুস্ট অর্থাৎ সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি তুলে। দ্যাটস ওয়াই আলটিমেটলি সবার কাছেই মোবাইলটার সেলফি ক্যামেরা পারফরমেন্স ভালো লাগবে। এছাড়াও এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। Vivo V27e মোবাইলটিতে রয়েছিল 4600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 66 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই 66 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আমাদের এই ফোনটি চার্জ করতে অ্যারাউন্ড 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে এবং একদিন চার্জ করার পর ওভারঅল বেসিক ইউজ করে আমরা প্রায় একদিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং বা লং টাইম ভিডিও দেখে স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা এই ফোনটি থেকে 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল MediaTek Helio G99 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং মোবাইলটির জিপি হিসাবে রয়েছে মালি G57। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি অফিসিয়ালি একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, সেটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR 4X এবং স্টোরেজটা হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 32,999 টাকা অর্থাৎ 33,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,65,460, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 638, মাল্টি করে 1807। স্টোরেজ স্পিড চেক করতে চাই মোবাইলটির রিড স্পিড পেয়েছি আমরা 471 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 402 মেগাবাইট পার সেকেন্ড। এই মোবাইলটিতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, সেখানে HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে আমরা হাইয়েস্ট এই মোবাইলতে খেলতে পেরেছি। তবে আমি বলবো যে ব্যালেন্স গ্রাফিক্সে আপনারা খেলেন তাহলে আরেকটু ভালো পারফরমেন্স পাবেন এবং লং টাইম গেম প্লে করেছি আমরা, খুব একটা হিটিংয়ের দেখা পাইনি এবং সবথেকে বড় কথা যখন হালকা পাতলা হিট হয়ও তখন কিন্তু এই ফোনটা ল্যাগ করে না। নর্মালি কিন্তু হিট হলে ফোনগুলো ল্যাগ করে, বাট এই ফোনটাতে আমরা খুব একটা ল্যাগিংয়ের দেখা পাইনি। ওভারঅল পাবজি গেমিং পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই লেগেছে এই প্রসেসর হিসাবে। দেন আমি যদি কথা বলি এই ফোনটার ফ্রি ফায়ারের গেমিংয়ের কথা, দেন বলবো যে খুবই ভালো লেগেছে। আমরা হাইস্ট গ্রাফিক্স সেটিংয়ে ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, যথেষ্ট স্মুথ পারফরমেন্স পেয়েছি। আপনাদের কাছেও ফ্রি ফায়ার গেমস যারা খেলে থাকেন এই ফোনটার পারফরমেন্স অনেক ভালো লাগবে। কল অফ ডিউটি গেমসটাও খেলেছি, বেশ ভালো লেগেছে। অনেক বেশি গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায় না, মোটামুটি মিডিয়াম গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায়, বাট স্মুথ পারফরমেন্স ছিল। F1 গেমসটাও খেলেছি, খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপে দেখা পাইনি। এবং সর্বশেষ আমরা এই ফোনটা দিয়ে ফুটবল গেমসটাও খেলেছি, অনেক ভালো লেগেছে। আপনারা যারা ফুটবল গেমসটা খেলে থাকেন তাদের কাছে এই মোবাইলটার গেমিং পারফরমেন্স অর্থাৎ ফুটবল গেমিং পারফরমেন্স খুবই ভালো লাগবে। দেন আমি কথা বলবো এই ফোনটার হিটিং নিয়ে। নর্মালি ফোনটা খুব একটা ইজিলি হিট হয় না। পাবজি গেমসটা যখন আপনার লং টাইম খেলবেন বা লং টাইম ধরেন সিমের ইন্টারনেট ডাটা ইউজ করে যদি আপনারা ভিডিও দেখেন তখন ফোনে ব্যাক প্যানেলে কিছুটা হিটিংয়ের দেখা পাই আমরা, তবে কিছুক্ষণ সময় দিলে ফোনটা আবার নর্মাল আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটাতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কী কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটা রাইট নাও ডলারের যে কন্ডিশন সেই অনুযায়ী যে প্রাইস রেঞ্জ যে ফোনটি এসেছে সেই হিসাবে আমার কাছে দুইটা ল্যাকিংসই মনে হয়েছে। তার মধ্যে এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস মনে হলো যে রিয়ার প্যানেলে এই প্রাইস ভার্জনের ফোন হিসাবে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকলে খুবই ভালো হতো, যদিও ফোনটাতে এই যে গ্লাসের প্রোটেকশন রয়েছে সেটাও যথেষ্ট শক্তিশালী। দেন সেকেন্ড যে বিষয়টা বলবো, এই ফোনটার রিয়ার প্যানেলে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরার পাশাপাশি বা যে কোনো একটা ক্যামেরা বাদ দিয়ে যদি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতো তাহলে আমাদের কাছে আরেকটু বেশি ভালো লাগতো। দেন আমরা কথা বলবো এই ফোনটার বেস্ট সাইড অর্থাৎ এই মোবাইলটা কী ভালো দিক রয়েছে। নাম্বার 1 আমি যে কথাটা বলবো সেটা হলো এই ফোনটার সাইজ বেশ স্লিম এবং আউটলুক কিন্তু যথেষ্ট সুন্দর, আপনাদের যে কারো কাছে ভালো লাগবে। বাট যে কথাটা না বললেই নয়, এই ফোনটার ডিসপ্লে বেশ বড় হলেও চার্জ ব্যাকআপ কিন্তু আমরা অনেক ভালো পেয়েছি।
অ্যামোলেড প্যানেল, 120 রিফ্রেশ রেট, সো মিডিয়া কনজিউম করে আমাদের অনেক ভালো লেগেছে। এবং সবথেকে বড় কথা 66 ওয়াটের চার্জার থাকার কারণে কিন্তু আবার আমরা খুব দ্রুত চার্জ দিতে পেরেছি। এই জিনিসটা আমার কাছে ওভারঅল একটা কম্প্যাক্ট প্যাকেজ মনে হচ্ছে। দেন যে কথাটা না বললে নয়, এই ফোনটার গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো লেগেছে এই প্রসেসর হিসাবে। এটা নিয়ে এখন আর কথা বলবো না, গেমিং সেকশনে অলরেডি কথা বলছি, সেখানে আপনারা দেখে নিন। বাট ওভারঅল যেটা বলতে চাচ্ছি, ল্যাগিংয়ের খুব একটা আমরা দেখা পাইনি। হিট হলো খুব একটা ল্যাগ করে না, আর হিটটা সচরাচর লং টাইম গেম প্লে করার সময় হয় আর কি। আরেকটা জিনিস হলো এই ফোনটার স্পিকার পারফরমেন্সও যথেষ্ট স্মুথ ছিল। আই মিন আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আই হোপ আপনাদেরও ভালো লাগবে। দেন কথা বলবো এই ফোনটার ক্যামেরা নিয়ে। মেইন ক্যামেরার পারফরমেন্স যথেষ্ট ভালো, ওএস থাকার কারণে আমরা ভিডিও শ্যুট করতে পেরেছি, খুব একটা শেকি ফিল পাইনি, যার কারণে ভিডিও পারফরমেন্স আমাদের অনেক ভালো লেগেছে। দেন যে কথাটা বলবো, এই ফোনটা রিয়ার প্যানেলের যেই অওরা লাইটটা রয়েছে বা রিং লাইটটা রয়েছে, এটা দিয়ে যখন আপনারা মোটামুটি অন্ধকারে পোর্ট্রেট মোডে ছবি তুলবেন, অন্যান্য মোবাইলের যেই ফ্ল্যাশ লাইট রয়েছে রাতের বেলা ছবি তোলার সময় যে পারফরমেন্সটা পাওয়া যায়, তার থেকে এই ফোনের ফ্ল্যাশ লাইটে অর্থাৎ এই অওরা রিং লাইটের ছবির পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, আপনাদেরও ভালো লাগে। তার পাশাপাশি ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্সও আমাদের কাছে অনেক ভালো লেগেছে। পোর্ট্রেট মোডটা যথেষ্ট ভালো কাজ করে, একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি উঠে যায়। ক্যামেরার ছবির যে স্যাম্পলগুলো রয়েছে, ক্যামেরা সেকশনের কথা বলেছি, সেখান থেকে দেখে নিন, তাহলে আইডিয়া হয়ে যাবে। এবং এই ফোনটার ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে অ্যান্ড্রয়েড 13 রয়েছে এবং ভিভোর ফান্টাচ ওএস 13ও রয়েছে। তার পাশাপাশি 8GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম থাকার কারণে ফোনটার মাল্টিটাস্কিং করে আমাদের কাছে খুবই স্মুথ লেগেছে। এবং ইউআই থেকেও কিন্তু আমরা কোনো ধরনের কোনো ল্যাকিং ফ্রেম ড্রপ দেখা পাইনি, যেটা আসলে ভিভোর ফোনে খুব একটা দেখা যায় না। ভিভোর ফোনে আমরা অলওয়েজ বেশ স্মুথ পারফরমেন্স পেয়ে থাকি ইউআই থেকে, এই ফোনটাও তার ব্যতিক্রম নয়। সো এবার চলো আমরা জেনে নিই সব কথা শেষ কথা, অর্থাৎ এই ফোনটি কাদের জন্য কেনা উচিত হবে। যারা মেইনলি হালকা পাতলা গেমিং করেন, তার পাশাপাশি ফটোগ্রাফি করেন, সেই সাথে যারা সেলফি ক্যামেরার ছবি তোলেন এবং টুকটাক কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করেন, আপনার একটা স্টেবল ক্যামেরা পারফরমেন্স দরকার, আই মিন ভিডিও পারফরমেন্স দরকার, তার পাশাপাশি মোটামুটি ভালো চার্জ ব্যাকআপ সহ মোটামুটি একটা হেভি চার্জার চাচ্ছেন, তাদের কাছে আমি মনে করি Vivo V27e অফিসিয়াল প্রাইস হিসাবে রাইট নাও মিড বাজেট সেগমেন্টে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন মনে হচ্ছে। সো এই হলো আমাদের Vivo V27e এই মোবাইলটির ফুল রিভিউ ভিডিও। আপনাদের কাছে এই মোবাইলটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।